নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আজকে প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই মক ড্রিল, কারণ ৭১-এর পর আবার এই ২৫ সাল, যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে এবং আজকে থেকেই কিন্তু সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ছবি আমরা সকাল থেকেই তুলে ধরেছি আপনাদের সামনে। বাংলার ২৩টি জেলার ৩১টি জায়গায় এই মক ড্রিল হবে এবং বাংলাতেও এই মহড়া চলবে এবং দেশের ২৪৪টি জেলায় এই মহড়া চলবে। কিন্তু কেন এই মক ড্রিল ৭১-এর পর এই ২৫ সালে কেন মক ড্রিলের প্রয়োজনীয়তা হলো? কি এই মক ড্রিল, কি ব্যবস্থাপনা থাকছে এই মক ড্রিলে? আপনারা জানেন যে ইতিমধ্যেই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্নায়ুযুদ্ধের লড়াই চলছে এবং যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। একেবারে বিভিন্ন রকম পদক্ষেপ আমরা দেখেছি নিতে দু তরফেই। সেখানে যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত, এই আবহের মধ্যেই একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে সেই নির্দেশিকার মধ্যে কি রয়েছে। ইতিমধ্যে কিন্তু বাংলাতেও ২৩টি জেলার ৩১টি জায়গায় মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। যুদ্ধ বিমানের হামলার সময় আত্মরক্ষা, ব্ল্যাকআউট হলে কি করণীয়, জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হবে, মক ড্রিলে কিন্তু এই সবগুলোই শেখানো হবে। অর্থাৎ আত্মরক্ষা প্রশিক্ষণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রস্তুতির ছবি কিন্তু সকাল থেকেই দেখিয়েছি। কোনো সময় দেখা গেছে ডাল লেক, কোনো সময় দেখা গেছে লখনৌয়ে, বিভিন্ন জায়গায় প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি বাংলাতেও কিন্তু এই মক ড্রিল হবে বিভিন্ন জায়গায়, গোটা দেশে যেখানে ২৪৪টি জেলায় এই মহড়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় বাংলার মোট ২৩টি জেলার ৩১টি জায়গায় মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। কোথায় কোথায় হবে মক ড্রিল বাংলায়? কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর এবং বার্নপুর। এরই পাশাপাশি আসানসোল, খেজুরিঘাট, ফারাক্কা, চিত্তরঞ্জন, বালুরঘাট, বিভিন্ন জায়গাতেই কিন্তু এই বাংলাতেও ২৩টি জেলার ৩১টি জায়গায় এই মক ড্রিল হবে। আগামীকাল সেই ছবি আমরা দেখাবো আপনাদেরকে এবং তার আগে প্রস্তুতিও দেখিয়েছি সকাল থেকে, আজকে থেকেই বিভিন্ন জায়গায়। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, প্রথমেই তোমার কাছে যেটা স্পষ্ট হতে চাইবো, আমরা সকাল থেকেই মক ড্রিলের বিষয় নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ছবি দেখাচ্ছি, বিভিন্ন প্রস্তুতির ছবি উঠে আসছে আজ থেকেই। আগামীকাল ৭ই মে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে রাজ্যে অর্থাৎ দেশের ২৪৪টা জেলায় যেমন হবে তেমনভাবে বাংলায় ২৩টি জেলার ৩১টি জায়গায় এই মক ড্রিল হবে। এই মক ড্রিল ৭১-এ হয়েছিল, আজকে ২৫ সাল, একেবারে ৭১-এর পরে সেই স্মৃতি ফিরল ২৫ সালে। কেন এই মক ড্রিলের প্রয়োজনীয়তা হলো, প্রথমে এটা স্পষ্ট হবো। একেবারেই সানন্দা, তোমাকে জানাবো যে আমরা জানি ১৯৭১ সালে এই মক ড্রিল হয়েছিল এবং তার প্রায় ৫৪ বছর পর অর্থাৎ ২০২৫-এ গিয়ে আবার মক ড্রিল করার একটা নির্দেশিকা জারি করা হয়েছে। এবং আমরা জানি যে ২২শে এপ্রিল যেভাবে পেহেলগাঁওতে নৃশংসভাবে পর্যটকদের হত্যা করা হয়েছে এবং তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে যেভাবেই হোক জঙ্গিদের কিন্তু ধরা হবে এবং কারোকেই রেয়াত করা হবে না, প্রয়োজনে মাটিতে মিশিয়ে দেওয়া হবে, এমন একটা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। এবং তারপর থেকেই আমরা দেখে আসছি যে বারংবার গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে এবং সামরিক দিক থেকে ভারত কিন্তু এগোনোর চেষ্টা করছে, সামরিক দিক থেকে ভারত কিন্তু তার মহড়া প্রদর্শন করছে। এবং তোমাকে জানি প্রথমেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তোমাকে জানিয়ে রাখবো আগামীকাল অর্থাৎ বুধবার যে মক ড্রিল করার ঘোষণা করা হয়েছে, এই মক ড্রিলকে কিন্তু প্রাথমিকভাবে ৩টে ভাগে ভাগ করা হয়েছে। রাজ্যে যে মক ড্রিল করা হবে প্রাথমিকভাবে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হলো হাইলি সেন্সিটিভ এরিয়া। প্রথম যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া, অর্থাৎ সেতু, বিমানবন্দর, এয়ারস্ট্রিপ ও সেনাঘাটি। এটাকে কিন্তু এই জায়গাগুলিকে কিন্তু হাইলি সেন্সিটিভ এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং দ্বিতীয় ভাগে কি রাখা হয়েছে? দ্বিতীয় ভাগে রাখা হয়েছে তেল ও গ্যাসের পাইপলাইন রয়েছে যে সমস্ত এলাকা, সেই সব এলাকায় কিন্তু দ্বিতীয় ভাগে রাখা হয়েছে। আর তৃতীয় ভাগে কি রাখা হয়েছে তোমাকে জানাবো, যে লেস সেন্সিটিভ বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এলাকা। অর্থাৎ এই মক ড্রিলকে ধাপে ধাপে ৩টে ধাপে কিন্তু ভাগ করা হয়েছে।
এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে কোন কোন জেলায় এই মকড্রিল হবে। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, অর্থাৎ 23টি জেলায় আমরা যেমন তুমি বললে যে 31টি জায়গায় কিন্তু এই মকড্রিল করা হবে। এছাড়াও তোমাকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাবো যে এখানে কিন্তু এই মকড্রিল কি, অর্থাৎ মকড্রিল কেন করা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে এয়ার রেড সাইরেন ব্যবস্থা অপারেশনাল করা, অর্থাৎ আচমকা হামলা হলে কিভাবে আত্মরক্ষা করতে পারবে সাধারণ মানুষ, এই বিষয়টি কিন্তু এই মকড্রিলের মাধ্যমে শেখানো হবে। পাশাপাশি যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউট হলে তার জন্য প্রস্তুত থাকার একটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিশেষ বিশেষ কারখানা, অত্যন্ত উল্লেখযোগ্য এই বিষয়টি যে বিশেষ বিশেষ কারখানা এবং সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লেজার কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং হামলার মুহূর্তে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কিভাবে এলাকা খুব তাড়াতাড়ি, খুব দ্রুত এলাকা খালি করা যায় তারও কিন্তু একটা প্রস্তুতি দেখানো হবে। পাশাপাশি আমরা জানি যে 7ই মে অর্থাৎ আগামীকাল দেশ জুড়ে এই মকড্রিল জন্য সিভিল ডিফেন্সকে কিন্তু নির্দেশ দিয়েছে। অর্থাৎ তোমাকে যেটা জানালাম যে যদি এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি আমরা যেভাবে দেখছি যে একটা যুদ্ধ রবরব অবস্থা কিন্তু দুই দেশের মধ্যে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি যুদ্ধ বাধে তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ, সাধারণ জনগণ কিভাবে প্রস্তুতি নেবে তার জন্যই কিন্তু একটা নির্দেশিকা জারি করলো। সানন্দা, স্বপ্না, 71-এ হয়েছিল, এবার আজকে 25 সাল। এই প্রশ্নে আমি আসবো যে এই যে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিমান হামলার অসামরিক মহড়া হয়নি, সেক্ষেত্রে নতুন প্রজন্মের অনেকেই এই যুদ্ধকালীন পরিস্থিতির প্রোটোকল সম্পর্কে ওয়াকিবহুল নন, সেটাও একটা এই মহড়ার কারণ বলেই মনে হয়। স্বপ্না, এই বিষয়ে আসবো, এই আলোচনায় আসবো। তার আগে আমরা শুনে নেব রাজ্যের প্রাক্তন অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়ের বক্তব্য। এ তো বিশেষ পরিস্থিতি, তার ফলে মহড়া হচ্ছে, কিন্তু মহড়া আমার সময় 15টা বছর ধরে নিয়মিতভাবে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাবগুলো তাদেরকে এই ট্রেনিংগুলো দিতাম। ট্রেনিংগুলো দেওয়া যুদ্ধের প্রয়োজনও লাগে, আবার সিভিলিয়ানদের সাধারণ সময়ও লাগে, ফলে এই দুটোর জন্যই নর্মাল টাইমে এইটার জন্যই প্রয়োজন ভীষণভাবে। যুদ্ধের জন্য তো প্রয়োজন হবেই, কারণ এটা থার্ড লাইন অফ ডিফেন্স, সিভিল ডিফেন্সটা। কাজে এই ট্রেনিং বন্ধ হয়ে গেছে, সেই অর্থে জোরদার কিছু ট্রেনিং হয় না, এবং এটা আমাদের কাছে দুর্ভাগ্যেরই জায়গা। কারণ থার্ড লাইন অফ ডিফেন্স ছাড়া ওই মিলিটারি ফার্স্ট লাইন অফ ডিফেন্স তাদেরকে যতই তৈরি করা যাক না কেন, ওটা মানুষ বাঁচবে না। মিলিটারিদের মধ্যে লড়াই হবে, কিন্তু তাতে বোমটা পড়বে তো একেবারে ভেতরে শহরের মধ্যে, তো সেখানে তো মানুষ মারা যাবে। সে মানুষগুলোকে ফার্স্ট এড দিয়ে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা, এসবগুলো কোত্থেকে হবে? এটাই তো সিভিল ডিফেন্সের কাজ। কাজেই সিভিল ডিফেন্সের এই মহড়া হোক, চালু হোক, এটা আমি চাই। সাইরেনগুলো আবার নতুন করে বাজতে শুরু করুক, শুধুমাত্র এদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, নট দ্যাট যে যুদ্ধ করতে হবে সবসময়, তার জন্য। কাজে এটা শুরু হোক, ভালো, শুভ লক্ষণ। কি মনে হচ্ছে যুদ্ধ হবে কিনা এটা বলা যায় না, যুদ্ধ কাম্য হতে পারে না কোনোদিন। যুদ্ধ হয়, যুদ্ধটা দুর্ভাগ্যজনক, যুদ্ধ পরিস্থিতি অনুসারে যুদ্ধ হয়ে যায়। বাংলাদেশেরও যুদ্ধ হয়েছিল, বিরাট যুদ্ধ হয়েছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, বহু মানুষ মারা গেছিল, তো অর্থনীতিটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পরিস্থিতি হয়, যুদ্ধ হয়। এখন যুদ্ধ হবে কি হবে না এটা বলতে পারছি না, কারণ ইউনো গতকাল খুব চাপে রেখেছে দুটো দেশকে, যে যুদ্ধ বন্ধ করো, আলোচনার টেবিলে বসো, আমরা নিয়ে বসবো তোমাদেরকে, এইসব কথাবার্তা বলছে সব। কাজেই শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে এগুলো আমরা কেউই জানি না। স্বপ্না, যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলছিলাম বা যে আলোচনায় ছিলাম যে কেন এই মক ড্রিল, ইতিমধ্যেই কেন্দ্র ঘোষণা করেছে রাজ্যে রাজ্যে মক ড্রিল। আগামীকাল সেই মহড়া আমরা দেখতে পাবো, বিভিন্ন রাজ্যে দেখা যাবে, বাংলায় 23টি জেলার 31টি জায়গায় দেখা যাবে। কিন্তু কেন এই মক ড্রিল? যে প্রশ্ন তোমার কাছে তুলছিলাম যে এই যে এতদিন বাদে, অর্থাৎ 71-এর পর 25, সেখানে এই যুদ্ধকালীন পরিস্থিতির প্রোটোকল সম্পর্কে এখন নতুন প্রজন্ম, তাদের অনেকটাই ধারণা নেই, এটা যেমন একটা কারণ। এরই পাশাপাশি ভারত একেবারেই হামলা
হামলায় বিশ্বাসী নয়, কিন্তু সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করার আগেই যদি আচমকা আক্রমণ হয়, আচমকা হামলা হয়, সেক্ষেত্রে নাগরিকদের সুরক্ষায় এবং যেখানে বারবার বলা হয়েছে কেন্দ্রের তরফেও যে ছাত্রদের সামিল হতে এই মহড়ায়, সেখানে এই যে যাতে সমস্ত ব্যবস্থা ঠিকঠাকভাবে কাজ করে, সেটাই কি প্রশাসন একবার ঝালিয়ে নিতে চাইছে, যার জন্যই কি এই মহড়া, এই মক ড্রিল? একদমই সানন্দা, যেটা তোমাকে বলছিলাম যে 1971 সালে হয়েছিল মক ড্রিলের প্রয়োজন এবং তার প্রায় 54 বছর পর অর্থাৎ 2025 সালে, মানে মাঝে এতটা বছর কেটে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন প্রজন্ম যারা আছে তাদের কিন্তু এই বিষয়ে জ্ঞাত করতে, অর্থাৎ তারা কিন্তু যে 1971 সালে কি হয়েছিল সেই বিষয়ে তারা জ্ঞাত নয়, অর্থাৎ এই নতুন প্রজন্মকে এই বিষয় সম্পর্কে জানানো। কারণ আমরা দেখেছি কি কার্গিলের যুদ্ধ আমরা দেখেছি অবশ্য, কিন্তু সেটা একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। সারা দেশ জুড়ে যদি এই যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ, নতুন প্রজন্ম, তারা কিভাবে বিষয়টি মোকাবিলা করবে, কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে, এই সমস্ত বিষয় তাদের জানার প্রয়োজন বলে সরকার কিন্তু ইতিমধ্যে মনে করছে, কেন্দ্রীয় সরকার তারা মনে করছেন এবং সেই কারণে কিন্তু এই মক ড্রিল হতে পারে এমনও একটা বিষয় উঠে আসছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মেন যে বিষয়টি, অর্থাৎ তোমাকে জানলাম যে কার্গিল যুদ্ধ আমরা দেখেছি সেটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সারা দেশ জুড়ে যদি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে রক্ষা পাবে, সাধারণ মানুষ এই আপৎকালীন অবস্থায় কিভাবে যে বিষয়গুলো আসবে, যে যদি হঠাৎ করে তোমাকে যেটা জানালাম যে হঠাৎ করে যদি যুদ্ধ হয়, হঠাৎ করে যদি অ্যাটাক করা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে আত্মরক্ষা করবে, এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। সানন্দা, ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। ইতিমধ্যে যে ছবি উঠে আসছে, বুধবারের আগেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমরা যে ছবি সকাল থেকেই আপনাদের সামনে তুলে ধরেছি, যে বিভিন্ন প্রান্তে মক ড্রিল শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন শহরে দেশের মহড়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী যেমন রয়েছে, পুলিশ সহ সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা রয়েছে, জম্মু কাশ্মীরের একাধিক স্কুলেও সেই ছবি উঠে এসেছে। অর্থাৎ সব মিলিয়ে পেহেলগাঁও হামলার পর সময় যত এগোচ্ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে দুদেশের। অর্থাৎ যত সময় যাচ্ছে তত কিন্তু উত্তেজনা বাড়ছে দুই দেশের, স্নায়ুযুদ্ধের লড়াই আরো বাড়ছে, উত্তাপ বাড়ছে এবং এই আবহের মধ্যেই মক ড্রিলের নির্দেশ রাজ্যে রাজ্যে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই খবর নিয়ে আবার ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইভ। আমরা মক ড্রিল নিয়ে কথা বলছিলাম। আপনারা প্রত্যেকেই জানেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে সাধারণ মানুষ, নাগরিকরা তারা নিজেদেরকে রক্ষা করবে, সেটাই হাতে কলমে সেটাই শেখানো হবে এই মক ড্রিলে। এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোটা দেশে 244টা জেলায় এই মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। তেমনভাবে বাংলাতেও 23টা জেলায় 31টা জায়গায় এই মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। বুধবার গোটা দেশে যুদ্ধকালীন মহড়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র। অলিভ, জেলার কি ছবি উঠে আসছে? দেখো, গোটা উত্তরবঙ্গের সাথে উত্তর দিনাজপুর জেলা বিভিন্ন দেশের সাথে যুক্ত। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার যেই চোপড়া এলাকা থেকে শিলিগুড়ি, গোটাটাই কিন্তু চিকেন নেক বলা হয়। একদিকে নেপাল, অন্যদিকে ভুটান রয়েছে, আবার পাশাপাশি বাংলাদেশ, বিভিন্ন দেশের সাথে যুক্ত। এই জায়গাটি কিন্তু বিশেষ সেন্সিটিভ এবং গোটা দেশের সাথে যেই জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে চিহ্নিত করা হয়েছে এবং এক একটি জেলায় একাধিক জায়গায় এই মকড্রিল কিন্তু হবে। কারণ এই 71-এর যুদ্ধের সময় দেখা গিয়েছিল যে 71-এ কিন্তু এরকম মকড্রিল করা হয়েছিল। এই মকড্রিল করার যে উপকার সেটা হচ্ছে যে বাংকার কিভাবে তৈরি করতে হয় যদি যুদ্ধ হয়, এবং সেটা কিভাবে সেখানে সেফ থাকবে মানুষ, কিভাবে আলো নিভিয়ে থাকতে হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে, কিংবা আরো অন্যান্য কি কি করতে হবে সবই কিন্তু সেটা শেখানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সাধারণ মানুষকে একসাথে শেখানো যাবে? সেই কারণে এখন আপাতত সিভিল ডিফেন্সকে কিন্তু প্রথমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সিভিল ডিফেন্সের উপর দায়িত্ব থাকবে আগামী সময়তে গোটা জেলাবাসী বা রাজ্যবাসীকে একইভাবে এইভাবে তাদেরকে অবহিত করা যে কিভাবে তারা মকড্রিল গুলো নেবে এবং নিয়ে তারা প্রশিক্ষিত হবেন। এখন কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কারণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অলিভ মিত্রের সঙ্গে।
না, এখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি, তবে যেভাবে পাকিস্তান এবং ভারতের স্নায়ুযুদ্ধের লড়াই চলছে সেই আবহেই গোটা দেশেই গোটা বিভিন্ন রাজ্যে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি হয়েছে এবং ইতিমধ্যেই আগামীকাল অর্থাৎ বুধবার 7ই মে নির্ধারিত হয়েছে 1971 সালের ইন্দো পাক যুদ্ধের পর প্রথমবার গোটা বিশ্বজুড়ে মক ড্রিলের। বাতাসে সাইরেনের শব্দ, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন নাগরিকরা। কেউ মাটিতে শুয়ে পড়েছেন, কেউ বা আশ্রয় নিয়েছেন আশ্রয়ে। স্কুলের পড়ুয়ারা বেঞ্চের নিচে, আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ছেন কেউ কেউ। না, এখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি, তবে ভারত পাকিস্তান উত্তেজনার আবহে গোটা দেশেই আচমকা হানার মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার 7ই মে নির্ধারিত হয়েছে 1971 সালের ইন্দো পাক যুদ্ধের পর প্রথমবার গোটা দেশ জুড়ে মক ড্রিলের দিনক্ষণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে মক ড্রিলের সময় বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। নাগরিক পড়ুয়াদের যুদ্ধকালীন প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ দিতে হবে। হঠাৎ আলো নিভিয়ে ক্রাশ ব্ল্যাকআউট মহড়া, গুরুত্বপূর্ণ ভবন পরিকাঠামো ঢেকে দেওয়ার প্রস্তুতি, জরুরি অবস্থায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ও প্রশিক্ষণ, নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন সংযোগ স্থাপন, কন্ট্রোল রুম ও ছায়া কন্ট্রোল রুম কতটা তৈরি তারও মহড়া। কিন্তু কেন মক ড্রিল? অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিমান হামলার অসামরিক মহড়া হয়নি। সেক্ষেত্রে নতুন প্রজন্মের অনেকেই যুদ্ধকালীন পরিস্থিতির প্রোটোকল সম্পর্কে ওয়াকিবহাল নন। ঐতিহাসিকভাবে ভারত প্রথম হামলার নীতিতে বিশ্বাসী নয়। সেক্ষেত্রে সরকারিভাবে যুদ্ধ ঘোষণার আগেই হামলা হতে পারে। আচমকা আক্রমণ হলে সমস্ত ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে কাজ করে তাও ঝালাই করে নিতে চাইছে প্রশাসন। এখন প্যারামিলিটারি ফোর্স বলতে বিএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, আরপিএফকে ধরা হয়, সিআইএসএফ অ্যান্ড আসাম রাইফেলস। তাতে দেখা যাচ্ছে যে তারা যখন যুদ্ধের সঙ্গে এনগেজ হয়ে যাবেন তখন যে কাজগুলো তার কিছু অংশ সাধারণ মানুষের দায়িত্ব বর্তায় যে তারেও দায়িত্বশীল হয়ে সেই কাজের সঙ্গে যাতে যুক্ত হতে পারেন কিংবা হন। কারণটা হচ্ছে আমরা জানি না যে যুদ্ধ আদৌ হবে কি না, কারণ যুদ্ধ অত্যন্ত একটি আগলি অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ অ্যাডভেঞ্চার। দ্বিতীয়ত, যুদ্ধ হলো না কিন্তু প্রস্তুতি কেন আমাদের কম থাকবে? আমরা কেন কমপ্লাসেন্ট হব? একজন পেশেন্টকে ইভাকুয়েট করব, একজন যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, ঈশ্বর করুন কোনোদিন না হয়, তাকে কিভাবে ট্যাকেল করব, অ্যাম্বুলেন্স কিভাবে ইউজ করব, মক ড্রিলগুলো এইগুলোই। এদিকে বুধবারের আগে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে মক ড্রিল। দেশের বিভিন্ন শহরে মহড়ায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা। মহড়া চলল জম্মু কাশ্মীরের একাধিক স্কুলেও। जैसे सभी बच्चों को पता है, जो आपको भी पता है कि एक इंडिया और पाकिस्तान की एक टेंशन बनी हुई है, कहीं लड़ाई ना हो जाए, जंग ना लग जाए। इसके मद्देनज़र गवर्नमेंट ऑफ इंडिया की मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से भी हमें एडवाइजरी जारी की गई है कि हमने बच्चों को कैसे बताना है कि अगर फायरिंग हो जाती है, लड़ाई जंग लग जाती है, तो हम अपने आप को कैसे सेफ रखना, अपने आप को कैसे रेस्क्यू करना है। तो हमने आज पूरा दिन बच्चों को यही ड्रिल में मॉक ड्रिल आज का सब्जेक्ट ही हमारा मॉक ड्रिल रहा है कि अगर फायरिंग हो जाती है तो हमने जहाँ जहाँ बच्चे बैठे हैं, जैसे डेस्क के ऊपर बच्चे बैठे पढ़ रहे हैं, तो हमने अपने अपने डेस्कों के नीचे छिप जाना है। जहाँ अगर सायरन की आवाज़ आती है, बड़ी लंबी आवाज़ आ जाती है, साउंड की आवाज़ आती है, तो भी हमने अपने आप को सेफ रखना है। इससे यही फायदा होगा कि अगर कभी भी फायरिंग शुरू हो जाती है वॉर में, या कभी भी बॉम्ब ब्लास्ट होने का सिचुएशन बनता है, तो हमें उन्होंने बताया कि कहीं पे भी आपको कोई कवर होने की चीज मिलती है तो हमें वहां पे अपनी बॉडी को बिल्कुल लेटा लेना है और आराम से अपने कान वगैरह बंद करके वॉर को फेस करना है। পাশাপাশি লখনৌতে শেখানো হলো আহত নাগরিকদের উদ্ধার করবার কায়দা।
ডাল লেকে মহড়ায় বিপর্যয় মোকাবিলা দল। রাজধানী দিল্লির রাজীব চকে মহড়া পুলিশের। এদিকে সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে ইতিমধ্যেই কাশ্মীরের বিভিন্ন অংশে তৈরি হচ্ছে বাংকার। কাশ্মীরের রামগড় গ্রামে বাংকার তৈরি করলেন গ্রামবাসীরা। पाकिस्तान तो कम से कम 3-4 किलोमीटर हो गई। पाकिस्तान तो नजदीक ही है, कोई किलोमीटर होगा जहाँ से। सेफ्टी हमारे बहुत अच्छी है, दूर है। अभी के पहले लड़ाई लगती है, बॉर्डर में चली जाते, पहाड़ों में चली जाते हैं। अभी हमारे साथ बैंकर बना है, ये बैंकर हम जब लड़ाई होगा तो हम बैंकर में खोज जाएंगे। पहले आपको यहाँ से भागना पड़ता था? पहले भागना पड़ता था, तो अब नहीं भागे? अभी नहीं भागेंगे। आपकी सेफ्टी यहाँ पे? रात की सेफ्टी, जब ठहर होगा हम घुस जाएंगे। तो क्या पाकिस्तान को मुंह तोड़ जवाब देना चाहिए? देना चाहिए। अभी हमारे साथ गाँव साथ ये बैंकर है, जब भी कोई ऐसी बात होगा तो हम बैंकर में चल जाएंगे। इधर बैंकर में कम से कम 40-50 बंदे बैंकर में आ जाके। সম্মিলে পেহেলগাঁও হামলার পর সময় যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে দুদেশের। এই পরিস্থিতিতে দেশ জুড়ে এই অসামরিক মহড়া কি যুদ্ধের কাউন্টডাউন ঘনাচ্ছে শঙ্কার নেই। নিউজ টাইম। বেঙ্গল লাইনে একটা ব্রেক নেব, তবে বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন যে মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের হাতে চেক তুলে দিলেন। অন্যদিকে সীমান্তে সংঘর্ষে নিহত ঝন্টু আলী শেখের স্ত্রীকে যেমন চাকরির কথা ঘোষণা করলেন, তেমনভাবে তার হাতেও চেক তুলে দিলেন। এদিকে শুভেন্দু অধিকারী নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, নকল চেক তুলে দিয়েছেন, নকল ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনভাবে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের হাতেও চেক তুলে দিলেন যেমন, তেমনভাবেই আমরা জানি যে সীমান্তে সংঘর্ষে নিহত জওয়ান ঝন্টু শেখের স্ত্রীর হাতেও চেক তুলে দেন এবং পাশাপাশি তাকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝন্টু আলী শেখ, তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল ওর হাজবেন্ড, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায়, আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, যে জনসভা থেকে শহীদের স্ত্রীর হাতে চেক তুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি সুতির সভা থেকে রীতিমতো বিজেপিকে আক্রমণ শানান এবং বারবার তিনি বলেন, কোনো দাঙ্গা দেখতে চাই না, আমি দাঙ্গার বিরুদ্ধে, মানুষে মানুষে ভাগ করবেন না, দাঙ্গা করলে দিদি সঙ্গে থাকবে না, বিজেপির কথা শুনে প্ররোচিত হবেন না, বাইরে থেকে লোক এনে দাঙ্গা করায় কথা দিন, কারো কথায় দাঙ্গা করবেন না, মামনেরা দাঙ্গা রুখবেন কথা দিন, আমি সব ধর্মকেই ভালোবাসি। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। একটা জিনিস দেখেছি, 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, আমি এসছিলাম তখন, 40 জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল।
মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সংঘর্ষের পর পুরো দায় চাপিয়েছিলেন বহিরাগতদের ওপর। বিজেপির সঙ্গে বিএসএফকেও দায়ী করেছিলেন এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবারও বিজেপি সহ বিরোধী দলগুলোর সমালোচনা করলেন। মুর্শিদাবাদে হিংসায় আক্রান্ত 940 জন নকল ক্ষতিগ্রস্তকে চেক বিলি, বেছে বেছে হিন্দুদের ওপর হামলা, জাফরাবাদী স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ অভিযোগ করলেন, যারা উপস্থিত ছিলেন অথবা যাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ তুলে দিয়েছেন তারা নকল সাজানো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, কিভাবে নিশানা করেছেন শোনাবো আপনাদের। মানবাধিকার কমিশন যা মমতা ব্যানার্জির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে, 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তৃণমূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দয়া দাক্ষিণ্য নয়, প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব। মমতা ব্যানার্জি তার পুলিশ, তার এডিএম, তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে। বলেছে মমতার টাকা নেব না, এনআইএ চাই, বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই। আমি কৃতজ্ঞ, বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। আমিও এই পরিবারকে চাকরি দেব। আপনি পারলে আটকাবেন, যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে। হিন্দু শেষ করো, জয় শ্রীরামকে মুছে দাও। দেখেননি আপনারা লাইভে? মোতাবাড়ি যারা আছেন হাত তুলুন। আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গাবাজরা। কি চাই? ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গায় ছিল, হ্যাঁ কিনা বলুন? মনিরুলের দাদা কাউসার ফারাক্কার এমএলএ দাঙ্গায় ছিল, হ্যাঁ কিনা বলুন? সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা 11টা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। জালি হিন্দু মমতা আর তার জেহাদিরা জেলে যাবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, যে ছবি আমরা দেখছি সকাল থেকেই, যে একদিকে মুর্শিদাবাদে দাঙ্গার পর প্রায় বলা যেতে পারে যে সপ্তাহ 3 পর মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি যে এই হিংসার পর, এই অশান্তির পর বহিরাগত তত্ত্ব সামনে এনেছিলেন এবং বিজেপির সঙ্গে বিএসএফকেও দায়ী করেছিলেন এই ঘটনায়। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র নিশানা করেছেন। তার পাশাপাশি স্থানীয়রাও যে এই হামলায় জড়িত তাও স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সহ বিরোধী দলগুলোর সমালোচনা আগেও করেছিলেন, আজকেও বিজেপিকে তীব্র নিশানা করেন। বিরোধীদের দোষারোপ করেছেন হামলার জন্য আগেও বিজেপি এবং বিরোধীদের। আজকেও সমালোচনা করলেন বিজেপির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পাশাপাশি একই সঙ্গে স্বীকার করলেন যে বহিরাগত প্ররোচনায় স্থানীয়রাও জড়িয়ে পড়েছিলেন। মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে হামলায় ক্ষতিগ্রস্তদের নিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দিলেন, আর সেই চেক তোলা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, যারা উপস্থিত ছিলেন এবং যাদের হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারা নকল সাজানো, নকল ক্ষতিগ্রস্তকে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, একদিকে আমরা দেখলাম এর আগেও এই ঘটনায়, মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনায় বিজেপির সঙ্গে বিএসএফকে যেমন দায়ী করেছিলেন, এরই পাশাপাশি বহিরাগত তত্ত্ব সামনে এনেছিলেন। অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এই ঘটনায় বহিরাগত প্ররোচনার সঙ্গে স্থানীয়রাও জড়িয়ে পড়েছিলেন। মুখ্যমন্ত্রী আজকে বহরমপুরের সার্কিট হাউসে থাকার পর তিনি এখান থেকে সরাসরি তিনি চলে যান শামসেরগঞ্জের উদ্দেশ্যে।
হেলিকপ্টারে করে, এবং সেখানে গিয়ে যে হিংসার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যে ক্ষতিগ্রস্ত যে পরিবার, সেই পরিবারের মধ্যে 400টি পরিবারের সঙ্গে কথা বলেছিলেন, এবং তারপরে কথা বলার পর 280টি পরিবারকে সরকারি যে সাহায্য 1,20,000 টাকা করে সেই টাকা অনুদান তুলে দেন। এবং এরপরেই যান তিনি সুতির যে ঝাপঘাটি স্কুল, সেই স্কুলের ময়দানে, সেখানে সরকারি পরিষেবা যে ছিল, যে ছিল সরকারি পরিষেবা যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তিনি সরাসরি যোগ দেন। সেখানে গিয়ে যে নিহত ঝন্টু শেখ, সেই তার যে পরিবার, তার স্ত্রীকে সেখানে তিনি তার লেডি হোমগার্ড, সেই লেডি হোমগার্ডের চাকরির জন্য তিনি সেখানে তার চাকরির ঘোষণা করেন, এবং সঙ্গে 10 লক্ষ টাকার তার পরিবার, তার স্ত্রীকে 10 লক্ষ টাকা চেকও তুলে দেন। এর পাশাপাশি তিনি সেখানে গিয়েও যে শামশেরগঞ্জের যে ঘটনা ঘটেছিল, তিনি সেই ঘটনাকে একদিকে বিএসএফ কে দায়ী করেছেন এবং বহিরাগত, কারণ তিনি যেটা বলেছেন যে এই ঘটনার মধ্যে স্থানীয় বা তৃণমূলের সঙ্গে কোনো যোগ সাজস নেই, কিন্তু যে ঘটনা, সেই ঘটনা বিএসএফ এবং বহিরাগতদের দ্বারাই হয়েছে। এবং এরপরে তিনি আরো যে ওই অনুষ্ঠানে যে সরকারি যে আরো যে পরিষেবা যে অনুদান ছিল, সেই অনুদানের মধ্যে প্রায় 700 কোটি টাকার যে অনুদান, সেই প্রকল্পের শিলান্যাস করেছেন, এবং যে যারা যোগ্য যারা উপভোক্তা তাদেরকেও তিনি সেই প্রোগ্রামে, সরকারি যে প্রোগ্রাম, সেই অনুষ্ঠানে তাদেরকেও সাহায্য তুলে দিয়েছেন। এবং এরপরে তিনি সরাসরি বহরমপুরে আবারও ফিরে এসে তিনি যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে তিনি রয়েছেন, এবং এরপর আগামীকাল হয়তো তার চলে যাওয়ার এখনো পর্যন্ত সরকারি যা শিডিউল, তাতে তিনি কালকে 11টার পর হয়তো তিনি হেলিকপ্টারে উঠবেন, এবং তিনি এখান থেকে একদমই। রফি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির সঙ্গে। আমরা একটা ব্রেক নেব, তবে ব্রেকে যাওয়ার আগে যে ইস্যুর দিকে আমরা বিরতির পর নজর রাখবো, রাষ্ট্রসংঘে ফের মুখ পুরল পাকিস্তানের, এই ইস্যু নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। রাষ্ট্রসংঘে ফের মুখ পুরল পাকিস্তানের ফলস ফ্ল্যাগ তত্ত্ব মানতে নারাজ দেশগুলি, পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে প্যাচ কষতে গিয়ে বেকায়দায় পড়ল পাকিস্তান। গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ভারত পাক সম্পর্কে বাড়ছে উত্তেজনা। তলানিতে গিয়ে ঠেকেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে জল আরও ঘোলা করতে আসরে নামে ইসলামাবাদ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি অধিবেশন ডাকার আবেদন জানায় শাহবাজ শরীফ সরকার। সেই আবেদনে সাড়া দিয়ে গোপন বৈঠকে বসে নিরাপত্তা পরিষদের 15টি দেশ। বৈঠকে যোগ দেওয়া দেশগুলির সদস্যদের কড়া প্রশ্নের মুখে পড়েছে এবার ইসলামাবাদ। হামলার ঘটনায় লস্করি তৈবার জড়িত থাকা নিয়ে প্রশ্ন তোলে দেশগুলি। নিন্দা করা হয় ধর্ম পরিচয় জেনে 25 জন পর্যটককে হত্যার ঘটনারও। এখানেই শেষ নয়, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি। ফলে বৈঠক থেকে কোনো আবেগপ্রবণ সমর্থনের বদলে খালি হাতে মুখ পুড়িয়ে ফিরতে হয় ইসলামাবাদকে। উল্টে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছে রাষ্ট্রসংঘ। To understand, usually a closed-door meeting is held. It's formal in a way, but informal also, because no outcomes are really, no outcome statements are issued or resolutions passed, and and only the council members are allowed in the meeting. Nobody else, is usually allowed in these closed-door meetings. And the purpose, I think, is to understand the situation, to get some kind of clarity on what it is, what any particular situation is, to get all aspects of the issue cleared. And in this particular case, I think Pakistan had called for the meeting because it's a non-permanent member of the council. পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 25 জন পর্যটকের মৃত্যুর ঘটনার নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস। এরই পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরাস। I deeply respect
and I am profoundly grateful to the government of people of both countries and their significant contributions to the work of the United Nations, not least UN peacekeeping. And so it pains me to see relations reaching a boiling point. I understand the raw feelings following the awful terror attack in Pahalgam on 22 April. I once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims. Targeting civilians is unacceptable, and those responsible must be brought to justice through credible lawful means. জানা গেছে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে মুখ পোড়ায় নিজের দেশে সমালোচনার মুখে পড়তে হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় কূটনৈতিক জয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম। এবার শুকিয়ে মরবে পাকিস্তান। ভারতের ওয়াটার স্ট্রাইকে বিপাকে পাকিস্তান। চেনাবের জল ইতিমধ্যেই বন্ধ, জল প্রবাহ কমেছে শিয়ালকোটেও। চরম জল সংকট পাকিস্তানে। ভারত চন্দ্রভাগা নদীর বাগলিহার বাঁধে জল সরবরাহ নিয়ন্ত্রিত করেছে। জানা গিয়েছে ঝিলম নদীর কিষানগঙ্গা বাঁধেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ভারত। জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে কিষানগঙ্গা বাঁধের ফলে জল সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত। এই পরিস্থিতিতে আখনুরের মানুষ বলেছেন চন্দ্রভাগা নদীর জলস্তর এতটাই কমে গেছে যে মানুষ পায়ে হেঁটে নদী পার হতে পারছে। हमने तो ऐसे यही सुना था कि दरिया का गहराई बहुत है, कोई नाप नहीं पाया। बचपन से तो यही सुनते आ रहे थे, बट आज हमने देखा कि लोग पैदल चल रहे हैं कि पानी जब सूखा। अब मैं तो कहता हूँ हमने अपने जीवन काल में ऐसी चीजें देख ली हैं जो सुनी भी नहीं थी। कोविड देखा, ये दरिया जो सोच भी नहीं सकते थे वो सूख गया। कम किया मोदी साहब ने, ऐसे गुड़ी हुआ है। ये मोदी साहब राजा बंदा है, जो कुछ मर्जी कर सकता है, पाकिस्तान को मिट्टी में मिला देगा। जे पहलगाम में 26 जो बंदे हमारे मरे हैं, हमारे हिंदू बंदे, और पाकिस्तान को बस यही आईना दिखाने के लिए मोदी ने की। तो पाकिस्तान में हमारे बंदे मारे, इनसे बदला लेना है, इसलिए पानी बंद किया। बहुत अच्छा किया ये, इनको एक पानी मिलना चाहिए। बेकसूर हमारे लोग मारे इन्होंने। চন্দ্রভাগা নদীর জলস্তর কমে যাওয়ায় সেখানে ভিড় জমায় স্থানীয়রা। পায়ে হেঁটেই পার করছে নদী। সেই কারণে জারি করা হয়েছে পুলিশি সতর্কতা। নদীর জলস্তর কম থাকায় বেশ কিছু মানুষের ভিড় জমে। অনেকে কৌতূহলের বশে নদী থেকে খুঁজতে থাকে অলংকার। আগাম বিপদের গন্ধ পেয়ে সেখানে জারি করা হয় পুলিশি নিরাপত্তা। ভারত থেকে চন্দ্রভাগা নদীতে জল সরবরাহ কম যাওয়ায় পাকিস্তান সরকার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জল কম আসায় পাকিস্তানের কৃষি ক্ষেত্রে প্রভাব ফেলেছে। কৃষি বিশেষজ্ঞরা জানায় নদী জলপ্রবাহের দীর্ঘস্থায়ী ঘাটতির ফলে ফসলের উৎপাদন হ্রাস পেতে পারে, বিশেষ করে তুলো, আখ এবং ধানের মতন জল কেন্দ্রিক ফসলগুলি। সরাসরি সামরিক অভিযান হয়তো শুরু হয়নি, কিন্তু নানা দিক থেকে পাকিস্তানকে কোণঠাসা করার কাজ চলছে। চন্দ্রভাগার জল নিয়ন্ত্রণ তারই অঙ্গ মনে করছে কূটনৈতিক মহল। নিউজ টাইম। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন সন্ধ্যে ৭টায় বেঙ্গল লাইনে। এরপর দেখুন নেশন টাইম পম্পের সঙ্গে।